হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। তোমরা সবাই লাভ ট্রায়াঙ্গেল ড্রামাস তো অনেক দেখেছো। আজকে আমি নিয়ে এসেছি লাভ স্কোয়ার ড্রামা। আজকের ড্রামাটায় কে কার নায়িকা আর কে কার হিরো এটা বোঝাটা খুব টাফ। তো গাইস, আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। গল্পের শুরুতেই আমরা মেইন লিড ইউহানকে দেখতে পাই। সে নিজের জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলোর কথা মনে করছিল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন বিখ্যাত তাইকোয়ান্ডো অ্যাথলেট হওয়ার, কিন্তু একটা ম্যাচের সময় তার ভয়ঙ্কর অ্যাঙ্কেল ইনজুরি হয়ে যায়, আর তারপর থেকে তার তাইকোয়ান্ডো অ্যাথলেট হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। ডাক্তাররা বলে সে আর কখনো আগের মতো খেলতে পারবে না। এসব কথা মনে করে ইউহান অনেক মন খারাপ করে বসেছিল। এমন সময় ড্রামার মেইন ফিমেল লিড জিনজি তাকে ডাক দেয়। জিনজি আসলে অনেকদিন ধরে ইউহানকে পছন্দ করে, আর তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই তাদের ছোটবেলার কিছু সুন্দর স্মৃতিও আমাদের দেখানো হয়। এতে বোঝা যায় তাদের বন্ধুত্ব অনেক পুরনো। এরপর আমাদের সামনে আসে আরেকটা মেইন ক্যারেক্টার ইয়ংজু। সে আবার জিনজিকে পছন্দ করে। অন্যদিকে বিয়ল নামের আরেকটা মেয়ে আছে যে আবার ইয়ংজুকে পছন্দ করে। তাই ইয়ংজুকে যখন জিনজির দিকে তাকিয়ে থাকতে সে দেখে, তখন তার একদমই ভালো লাগে না। তো ড্রামার শুরুর এই সিনটা অ্যাকচুয়ালি বলতে পারো এক টাইপ ট্রেলারের মতো। মানে সামনে প্রেম, বন্ধুত্ব আর ভুল বুঝাবুঝি নিয়ে অনেক মজার টুইস্ট আসতে চলেছে, সেটা এখানে বোঝানো হয়েছে। এগুলো পরে স্টার্ট হবে। ড্রামাটা মেইনলি স্টার্ট হয়েছে এখান থেকে। আমরা দেখি জিনজি তার প্রিয় শিক্ষক মিস্টার কিমের জন্য প্রোটেস্ট করছে, কারণ স্কুল থেকে তাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হচ্ছে। জিনজি কোনোভাবেই চায় না যে তার ফেভারিট টিচার মিস্টার কিম স্কুল ছেড়ে চলে যাক। ঠিক তখনই ইউহান সেখানে এসে বলে, শুনলাম বৃষ্টি আসবে, এইসব আজাইরা জিনিস বাদ দাও। এই কথা শুনে তো জিনজি অনেক রাগ হয়ে যায়। সে বলে, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, যাও গিয়ে নিজের চরকায় তেল দাও। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখনো কিন্তু এদের মধ্যে কোনো লাভ লাইন শুরু হয়নি। শুরুতে যেটা দেখানো হয়েছে সেটা ধীরে ধীরে গল্পে আসবে। তো কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। জিনজি তখন অনেক আশা নিয়েছিল যে ইউহান হয়তো তাকে ছাতার নিচে নেবে, কিন্তু ইউহান কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে জিনজি একটা কার্ডবোর্ড মাথায় দিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিল। যদিও যাওয়ার সময় ইউহান একবার পিছনে ফিরে তাকায়। আসলে ইউহান জিনজিকে নিয়ে একটু ভাবতো, সে তাকে ছাতায় নিতেও চাইছিল, কিন্তু সে অনেক ইন্ট্রোভার্ট হয়, সে আর নিতে পারে না। এর পরের সিনটা ছিল স্কুলের পিটি গ্রাউন্ডে। সেখানে সবাই হাই জাম্প প্র্যাকটিস করছিল। ইউহানের পালা আসতেই তার বন্ধু এসে মজা করে বলে, ভালো করে জাম্প দিবি, সবাই কিন্তু তোকেই দেখছে। ইউহান জিজ্ঞেস করে, তো কি হইছে? তখন তার বন্ধু বলে, ওইদিকে দেখ, তোর ক্রাশ বিয়লও কিন্তু তোকেই দেখছে। আসলে বিয়ল হচ্ছে ড্রামার সেকেন্ড ফিমেল লিড, আর ইউহান তাকে মনে মনে পছন্দ করত। তাছাড়া পড়াশোনাতেও বিয়ল অনেক ভালো ছিল। তো এই কথা শোনার পর ইউহান নিজের মনে নানা কিছু ভাবতে শুরু করে, যে যেমনি হোক তাকে পারতেই হবে। বিয়লের সামনে তার মানিজ্যতের প্লাস্টিক করা যাবে না, আজকে তাকে দেখিয়ে দিতেই হবে। কিন্তু ঠিক তখনই দূরে কিছু তাইকোয়ান্ডো প্লেয়ার আর কোচকে দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যার কারণে সে পুরোপুরি মনোযোগ হারিয়ে ফেলে আর জাম্প দেওয়ার আগেই বেচারা ম্যাটের উপর পড়ে যায়। আর এই সিনটা এতই ফালতু ছিল যে সবাই দেখে হাসতে শুরু করে। ওদিক থেকে বিয়ল ওইসব দেখে ভাবতে শুরু করে, ছেলেটা এত গাধা কেন, বেচারা এত অপমান হয় যে সেখান থেকে উঠতেও পারছিল না। অন্যদিকে মিস্টার কিম নিজের জিনিসপত্র গুছিয়ে স্কুল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মিস রেন তাকে বলেন, অ্যাটলিস্ট স্টুডেন্টদের কাছ থেকে একটা বিদায় নিয়ে যান, কিন্তু মিস্টার কিম বলেন তিনি চুপচাপ চলে যেতে চান। ঠিক তখনই প্রিন্সিপাল তাকে খুব রুড ভাবে বিদায় বলে মিস রেনকে মিটিং এ ডাকেন, কিন্তু মিস রেন সোজাসুজি বলে দেন আগে তিনি মিস্টার কিমকে গেট পর্যন্ত এগিয়ে দেবেন। এটা শুনে প্রিন্সিপালের মুখটাই বদলায় যায়, তাও তিনি কিছু বলেন না। তো এখানে মিস্টার কিমের সাথে আসলে কি হয়েছে সেটা আমরা পরে জানবো। এরপর তারা বাইরে আসার পর মিস রেন দুঃখ করে বলেন, স্টুডেন্টরা উড ওয়ার্ক ক্লাস অনেক পছন্দ করত, এখন তাদের কি হবে? এর মানে আমরা বুঝতে পারি মিস্টার কিম আসলে উড ওয়ার্ক ক্লাস নিতেন, মানে হচ্ছে কাঠের জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানানোর ক্লাস। তো এমন সময় তারা জিনজির প্রোটেস্টের আওয়াজ শুনতে পায়। তারা দুজন মিলে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনজির চোখে পানি চলে আসে। সে বলে, আমি চাই না আপনি স্কুল ছেড়ে চলে যান, শেষ পর্যন্ত চেষ্টা করব। তখন মিস্টার কিম তাকে বুঝিয়ে বলেন যে ক্লাস ফাঁকি দেওয়া ঠিক না। এরপর নিজের হাতে বানানো একটা কাঠের জিনিস জিনজিকে দিয়ে বলেন, তুমি যদি একদিন বড় কিছু হও তাহলে সবাইকে বলবে তুমি আমার স্টুডেন্ট ছিলে। শেষ পর্যন্ত জিনজি তার কথা মেনে নেয় আর তার প্রিয় টিচারকে বিদায় দিয়ে দেয়। এর পরের সিনে আমরা ইউহানকে দেখি। তার কোচ তাকে বলে তার অ্যাঙ্কেলের ইনজুরির দিকে খেয়াল রাখতে হবে, আর বেশি বেশি খেলাধুলা করা উচিত না, কারণ সেই পুরনো এক ইনজুরি তো তার পুরো ক্যারিয়ার শেষ করে দিয়েছে। তো এসব কথা শুনে ইউহানের অনেক খারাপ লাগে। সে চুপচাপ বসেছিল। ঠিক তখন তার ফোনে একটা নোটিফিকেশন আসে, আজ তার সবচেয়ে কাছের বন্ধু ইয়ং এর মৃত্যুবার্ষিকী। নোটিফিকেশনটা দেখেই তাড়াহুড়া করে সে ক্লাস থেকে বেরিয়ে যায়। বন্ধুরা ডাকলেও সে কিছু বলে না, এমনকি জিনজিও জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ইউহান বলে, সকালে তুমিই তো বলছিলে নিজের চরকায় তেল দিতে, তাই আমি এখন সেটাই করছি। এই কথা বলে সে চলে যায়।
রাস্তায় হাঁটতে হাঁটতে কোচের কথাগুলো তার মাথায় বারবার ঘুরতে থাকে। শেষে সে গিয়ং এর কবরের সামনে গিয়ে বসে। কবরের ছবিটা দেখে বোঝা যায় একসময় ইউহানের দুইজন খুব কাছের বন্ধু ছিল। একজন গিয়ং যে মারা গিয়েছে, আর অন্যজনকে সেটা এখনো আমাদের জানানো হয়নি। এরপর দেখা যায় ইউহান গিয়ংকে নিজের মনের সব কথা বলতে থাকে। বলে যে সে তাইকোন্ডো পুরোপুরি ছেড়ে দিয়েছে। নিজের এই হতাশার কথা সে বন্ধুর কবরের সামনেই সে শেয়ার করে। কিছুক্ষণ সেখানে থাকার পর সে আবার চলে যায়। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়, ইউহান যখন কবরস্থান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই অন্য দিক থেকে সেখানে আসছিল ড্রামার সেকেন্ড মেইন লিড ইয়ং। কিন্তু দুজনের কেউই কাউকে দেখতে পায় না, অথচ একসময় তারা খুব ভালো বন্ধু ছিল। কিন্তু এখন তারা একে অপরের শত্রু। তবে তাদের মধ্যে আসলে কি হয়েছিল সেটা এখনো আমাদের বলা হয়নি। এরপর রাতে ইউহান তার দাদুর দোকানে আসে। সেখানে এসে সে দেখে তার দাদু দোকান পরিষ্কার করছেন। এটা দেখেই ইউহান বুঝে যায় যে টাকার সমস্যার কারণে দাদু খুব শীঘ্রই দোকানটা বিক্রি করে দিতে পারেন। বিষয়টা বুঝে তার অনেক খারাপও লাগে। সেও তখন দাদুর সাথে ক্লিনিং করতে শুরু করে। কাজ করতে করতেই সে দাদুকে বলে, দেখো দাদু, আমি বড় হয়ে অনেক টাকা কামাবো, আর তারপর এই দোকানটা আবার কিনে আনবো। তখন আমরা অনেক হ্যাপি থাকবো। তার এই কথা শুনে দাদু হেসে বলে, যদি সত্যি এমন হয় তাহলে আমিও আরো অনেকদিন বাঁচতে চাই। তো পরদিন ছিল স্কুলে একটা সেমিনার। সেখানে কিছু গেস্ট এসে স্টুডেন্টদের ক্যারিয়ার আর ইন্টার্নশিপ নিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। তখন একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে, পড়াশোনার পাশাপাশি জব করাটা কি কঠিন মনে হয় না? তখন গেস্টরা বোঝান যে ইন্টার্নশিপ করলে পড়াশোনার পাশাপাশি কাজও শেখা যায় আর টাকাও ইনকাম করা যায়। এদিকে ইউহানের তো তাইকোন্ডো প্লেয়ার হওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, তাই এখন সে ভবিষ্যতে কি করবে সেটা জানে না। তবে একটা জিনিস সে ভালো করে জানে, তাকে টাকা কামাতে হবে। তাই সে সবার সামনে সরাসরি জিজ্ঞেস করে, ইন্টার্নশিপ করলে কত টাকা পাওয়া যায়? এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ এর আগে তো ইউহানের এসব বিষয়ে কোনো আগ্রহ ছিল না। তার উপরে সে একটা বোকার মতো প্রশ্নও করে বসছে। যাই হোক, গেস্টরা বলে নির্দিষ্ট করে বলা কঠিন, তবে ভালোই টাকা পাওয়া যায়। ইউহান তখন আবারও একটা বোকার মতো প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, ইন্টার্নশিপ আসলে কি? সবাই তো অবাক। যাই হোক, গেস্ট অবাক হয়, কিন্তু তাও তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে কাজও শেখা যায়, আবার টাকাও পাওয়া যায়। ঠিক তখনই একজন শিক্ষক ঘোষণা দেন যে গেস্টদের কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য মাত্র একটা সিট খালি আছে, তাই যারা যারা আগ্রহী তারা হাত তুলতে পারো। দেখা যায় সবার আগেই জিনজি হাত তুলেছে। ওইদিকে ইউহানও হাত তুলতে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করে। তবুও ইউহান হাত তুলে। এরপর বাইরে এসে জিনজি ইউহানকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ ইন্টার্নশিপ করতে চাইছো কেন? প্রশ্নটা শুনে ইউহান একটু বিরক্ত হয়ে বলে, কেন, আমি কি ইন্টার্নশিপ করতে পারি না নাকি? এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন এদের দুইটারে গল্প করতে দেখে ক্লাসমেটরা নানা রকম গল্প বানাতে শুরু করে। কেউ বলে তারা একে অপরকে পছন্দ করে, তো কেউ বলে তারা একে অপরকে ডেট করছে। আরেকজন বলে, আরে আমি শুনছিলাম ক্লাস 4-এ নাকি জিনজি ইউয়ানের নাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিয়েছিল। মানে ওই ক্লাসমেটদের যে কাম আর কি, উল্টাপাল্টা কথা বানানো। আর এইভাবে পুরো স্কুলে গসিপ ছড়িয়ে যায়। ওইদিকে আবার ইন্টার্নশিপের এই একমাত্র সিটের জন্য জিনজি আর ইউহানের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তারা দুজন টান টান উত্তেজনা নিয়ে বসেছিল। তাদের একটা সিম্পল প্রশ্ন করা হয়, তোমরা ইন্টার্নশিপ কেন করতে চাও? জিনজি বলে, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একজন কার্পেন্টার হওয়ার। বাই দ্য ওয়ে, কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, যেই জবের কোনো ভ্যালিউ নাই আমাদের দেশে। তবে এদের দেশে এক একজনের কাঠমিস্ত্রি হওয়ার অনেক শখ। যাই হোক, আমি কিন্তু একদমই মক করি নাই। তো এরপর ইউহানকে প্রশ্ন করা হলে ইউহান একদম সোজা সাপটা বলে দেয়, আমি শুধু টাকা কামানোর জন্য এটা করতে চাই। এদিকে ক্লাসে এখনো তাদের নিয়ে গসিপ চলছিল। একটা মেয়ে ইউহানের বন্ধু জিহুকে জিজ্ঞেস করে, তুমি তো ছোটবেলা থেকেই ওদের চেনো, নিশ্চয়ই সবই জানো। জিহু একটু অস্বস্তিতে পড়ে যায়। সে তখন এদেরকে বলে যে, আমি আসলে কিছুই জানি না, ব্যাপারটা অনেক জটিল। ঠিক তখনই ইউহান আর জিনজি ক্লাসে ঢুকে পড়ে। জিনজির বন্ধুরা সাথে সাথে তাকে জিজ্ঞেস করতে শুরু করে, ইন্টারভিউ কেমন হয়েছে? তখন আমরা জানতে পারি যে ইন্টারভিউ বোর্ড জিনজির উত্তর পছন্দ করেছে আর তাকেই সিলেক্ট করেছে। অন্যদিকে ইউহান রিজেক্ট হয়ে গিয়েছে। এটা শুনে ইউহানের খুব খারাপ লাগে, কারণ তার সত্যিই টাকার অনেক দরকার ছিল। যাই হোক, এই খুশিতে জিনজি তার ফ্রেন্ডসদের নিয়ে রেস্টুরেন্টে ট্রিট দিতে আসে। এরপরে দেখা যায় স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দেন, যিনি মিস্টার কিমের জায়গায় এসেছেন। তার নাম মিস্টার লি। মানুষটা একটু মজারই ছিল। একসময় তার স্মোক করার ইচ্ছা হয়, তাই তিনি একজন স্টুডেন্টের কাছে লাইটার চান। আর এই স্টুডেন্টটাই হলো ইয়ংজু। ইয়ংজু তাকে লাইটার দিয়ে দেয়, আর সে বাইক থেকে পড়ে গিয়ে হাতে লাগা চোটের জন্য ব্যান্ডেজ বাঁধছিল। কিন্তু মজার বিষয় হলো, মিস্টার লি লাইটার জ্বালালেও সিগারেট খান না, বরং আগুন ধরানো সিগারেটটার দিকে চুপচাপ তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল সে যেন গভীর চিন্তায় ডুবে গেছে। তো তার দিকে এভাবে ইয়ংজু তাকিয়ে আছিল বলে সে বলে, আরে না, আমি তো সিগারেট খাবো না, সিগারেট খাওয়া ভালো না। আমি তো 6 মাস আগেই সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি।
জাস্ট আমি যখন একটু টেনশনে থাকি তখন এটাকে দেখলে আমার অনেক ভালো লাগে। তার উপরে আজকে আবার আমার জবের ফার্স্ট দিন। মিস্টার লি তখন ইয়ংজুকে জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে, ফাইট টাইট করো নাকি? এই কথা শুনে ইয়ংজু একটু বিরক্ত হয়, কারণ সে আসলে একটু রুড টাইপের মানুষ ছিল। সে বলে, আপনি নিজের কাজ করেন তো। এই কথা শুনে মিস্টার লি ভয় পেয়ে যায়। আসলে তিনি অল্পতেই ভয় পেয়ে যেতেন, তাই তিনি সেখান থেকে চলে যান। এরপর তিনি পিছনে ঘুরে তাকালে দেখেন ইয়ংজু তার পিছনেই আসছে। তিনি তো এবার ভয় অর্ধেক হয়ে যান যে এই গুন্ডা আমার পিছু করতেছে। দৌড়াতে দৌড়াতে তিনি ফাইনালি স্কুলের সামনে চলে আসলে তার একটা টিচারের সাথে দেখা হয়। টিচার তাকে জিজ্ঞেস করেন, আরে আপনি মিস্টার লি না? আপনি তো আমাদের উড ওয়ার্ক ক্লাসের নিউ টিচার। মিস্টার লি বলে যে হ্যাঁ। পাশে ইয়ংজুকে দেখে সেই টিচার জিজ্ঞেস করে, আরে তুমি কে? ইয়ংজু বলে, আমি এই স্কুলের স্টুডেন্ট। টিচার তখন বলে যে তোমাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে স্টুডেন্ট মনে হচ্ছে না, তোমার ইউনিফর্ম কই? ইয়ংজু তখন বলে যে কারণ আমি এখনো স্কুল ইউনিফর্ম কিনিনি। যাই হোক, মিস্টার লি একটু হাঁপ ছেড়ে বাঁচেন যে এই গুন্ডা মাস্তানের মতো দেখতে ছেলেটা তার পিছু করছিল না, বরং সে তো স্কুলে যাচ্ছিল। এর পরের সিনে আমরা দেখি ইউহানের ফ্রেন্ড ইউহানকে বলে তার আজকে যেমনি হোক তার ক্রাশকে প্রপোজ করতেই হবে, আর ইউহানকে তার হেল্প করতেই হবে। এই বলে সে তার হাতে একটা পার্টি পপার ধরিয়ে দেয়, আর সবাই দরজার বাইরে ওয়েট করতে থাকে, কারণ এখনই ইউহানের ফ্রেন্ডের ক্রাশ ইউনবি আসবে। তখনই দরজাটা খুলতেই যাচ্ছিল, সবাই ভাবে এটা হিউনবি। এই ভেবে ইউহানও পপার ব্লাস্ট করে দেয়, কিন্তু তখনই দেখা যায় এটা হিউনবি না, বরং ইয়ংজু। ইয়ংজুকে এখানে দেখে ইউহান একদম শকড হয়ে যায়। তাকে নিয়ে এরকম বেহুদা ফালতু মজা করায় সেও প্রচন্ড রেগে যায়। তখনই ক্লাসে ম্যাম চলে আসে আর সবাইকে ইয়ংজুর সাথে পরিচয় করিয়ে দেয় যে ও আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট। যাই হোক, ক্লাসের পর ইউহান ইয়ংজুর সাথে কথা বলতে চায়, কিন্তু ইয়ংজু অনেক রুডলি তাকে সাইড করে সেখান থেকে চলে যায়। যে বিষয়টা আবার জিনজি দেখতে পারে। আসলে ইউহানের বন্ধু ইয়ং এর কবরের উপরে যে তিনজনের ছবি ছিল তার মধ্যে একজন ইয়ংজু। এখন ইয়ংজু ক্লাস থেকে একটু বের হতেই ক্লাসের ওই গসিপ গ্যাং এবার ইয়ংজুকে নিয়ে গসিপ করতে থাকে। কেউ বলে, আরে ওরে তো দেখতেই গুন্ডার মতো লাগে। তো কেউ বলে নিশ্চয়ই আগের স্কুলে কোনো খুন করে আসছে। এইসব উল্টাপাল্টা কথা শুনে জিনজি সহ সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন আবার জিনজির হাতে এক বালতি গ্লু ছিল। তো এই বলদ ইয়ংজুর নামে এইসব বদনাম শুনতে গিয়ে তার গ্লু একটা চেয়ারের মধ্যে ফেলে দেয়। জিনজিরে দেখার পর তো আয় হায় কি করবে এখন, সে দ্রুত একটা টিস্যু নেয়, কিন্তু তখনই সেখানে ইয়ংজু চলে আসে। ইয়ংজুকে দেখে ভয়ে বাকিরা নিজেদের সিটে চলে যায়। জিনজি বোকা মাইয়া কি যে করবে এখন সে বুঝতেই পারতেছিল না, আর তার কিছু বোঝার আগেই বেচারাটা সেখানে এসে বসে যায়। আর এই বলদও কোনো কিছু ফিলই করে না। জিনজি তবুও একটু ভয়ে ভয়ে বলার চেষ্টা করলেও তখনই আবার ক্লাসে ম্যাম চলে আসে। জিনজির তো এবার টেনশন একদম ফাইটে যাইতেছে। তো যাই হোক, এরপর সুন্দর মতো ক্লাসটা শেষ হয় আর ম্যাডাম ইয়ংজুকে একটু অফিস রুমে ডাকে। আর এই ডাক শুনে পুরা ক্লাস চমকায় যায়। ইয়ংজু উঠার চেষ্টা করে, কিন্তু বেচারা কোনোভাবেই উঠতে পারতেছিল না। পুরা ক্লাস তার দিকে হা করে তাকিয়েছিল। এক একজনের ভয়ে আত্মা উড়ে যেতেছিল। ইয়ংজু তখন নিজের শক্তি ইউজ করে ফোর্সফুলি উঠে, কিন্তু তার প্যান্ট ছিঁড়ে তার পাছু বের হয়ে গিয়েছিল। এই কাহিনী দেখার পর তো ক্লাসের সব কয়টার দম বাইর হয়ে যায়। সবাই ভয়ের চোটে নিজের মুখ লুকিয়ে ফেলে। ছি 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 ছি, ক্লাসের প্রথম দিনই মানিজ্যতের 12টা বাজলো। এরপরে এই বেচারাটাকে স্কুল থেকে একটা হাফ প্যান্ট দেওয়া হয়, সেটা পরেই তাকে ক্লাস করতে হয়। ইয়ংজুর চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার যে রাগে মগজ ফেটে যাচ্ছে। সে ভাবতেছিল ক্লাসের প্রথম দিনই এই ফালতুগুলো আমার সাথে কি করে দিল। পাশ থেকে জিনজি তো ভয়ে এখন কি যে করবে। এর পরের সিনে আমরা বিয়লকে দেখি, যে টপার স্টুডেন্টের লিস্টে দেখে তার নাম 3rd নাম্বারে, যেটা দেখে তার প্রচুর রাগ হয়। এরপর রাতে দেখা যায় জিনজি যে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো সেখানে ইউহানও জয়েন করে। এটা দেখে জিনজি ভাবে ও নিশ্চয়ই আমার সাথে টাইম পাস করার জন্য এখানে জয়েন করছে, কিন্তু আসলে এমন কোনো কিছু না। জিনজির সিনিয়র তখন জিনজিকে বলে ইউহান যেহেতু নতুন তাই জিনজি তাকে কাজ শিখাবে। যাই হোক, কাজ টাজ করার পর তারা বাড়ি যায়। দেখা যায় জিনজির পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তাই পড়াশোনার পাশাপাশি সে পার্ট টাইম জবও করে। সেদিন তার মা তাকে বলে প্রতিদিনই তোমার স্কুল থেকে কোনো না কোনো কমপ্লেন আসে, আজও প্রিন্সিপাল ফোন করে তোমার প্রোটেস্ট করার কথা বলেছে। কিন্তু জিনজি কোনো উত্তর দেয় না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তার মুড একদম খারাপ ছিল। সে একটা দোকানে গিয়ে গেমিং মেশিন থেকে টেডি বিয়ার বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই বের হয় না। ঠিক তখনই সেখানে ইয়ংজু আসে। সে জিনজিকে থামায় আর মেশিনটা খুলে ভেতরের জিনিসপত্র ঠিক করতে শুরু করে। আসলে এটাই তার পার্ট টাইম জব ছিল। কাজ করতে করতে সে জিনজিকে জিজ্ঞেস করে, তুমি আমার ক্লাসমেট জিনজি না? জিনজি বলে হ্যাঁ। ইয়ংজু বুঝতে পারে জিনজির মুড আসলে ভালো নাই, তাই সে বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়ংজু চলে যাওয়ার পর জিনজি মেশিনটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ যে টেডি বিয়ারটা বের করার জন্য সে এতক্ষণ চেষ্টা করছিল ইয়ংজু সেটা তার জন্য বের করে রেখে গিয়েছে।
এটা দেখে অনেকক্ষণ পর জিনজির মুখে একটা হাসি ফুটে ওঠে। এরপর দিন ছিল মিস্টার লি এর ফার্স্ট ক্লাস। আগেই বলেছি তিনি একটু বেশি নার্ভাস ফিল করেন। ইয়ংজু তখন এক দৃষ্টিতে মিস্টার লি এর দিকে তাকিয়েছিল। এটা দেখে মিস্টার লি বলে, এভাবে কি দেখছো? টিচার্সদের সম্মান করতে শেখো। আমি তোমার চেয়ে বড়, তুমি আমাকে এভাবে লুকস দিতে পারো না। তখন ইয়ংজু একদম শান্তভাবে বলে, আপনি কিন্তু এখনো আমার লাইটারটা ফেরত দেননি। এই কথা শুনে পুরো ক্লাস হেসে দেয়। বেচারা মিস্টার লি অনেক শরম পায়। ক্লাস শেষ হওয়ার পর জিনজি তার বন্ধুদের সাথে আইসক্রিম খাচ্ছিল। তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, ছোটবেলায় তোমার আর ইউহানের সম্পর্কটা কেমন ছিল? জিনজি তখন ভাব নিয়ে হেসে বলে, আমি তখন ওর চেয়ে লম্বা ছিলাম, তাই ওকে আমি শর্টি বলে ডাকতাম, আর মাঝে মধ্যে চান্স পাইলে ওরে সেই মারতাম। এই কারণে ও ছোটবেলা থেকে সবসময় আমার সামনে কাঁদতো আর আমাকে অনেক ভয় পাইতো। তখন তার বন্ধুরা একটু মজা করে বলে, আমার তো মনে হয় ইউহান তোমাকে পছন্দ করে। এটা শোনার পর তো জিনজি সত্যি এবার ভাবনায় পড়ে যায় যে ও কি আসলেই আমার পছন্দ করে। সেদিন সন্ধ্যায় ইউহান আর জিনজি দুজনে রেস্টুরেন্টে কাজ করছিল, কিন্তু জিনজির মাথায় তখনও তার বন্ধুদের বলা কথাগুলো ঘুরতেছিল। এমন সময় সে খেয়াল করে ইউহান ঠিক মতো বার্গার প্যাক করতে পারছে না, তাই সে তাকে 2-4টা বকা দিয়ে দেখিয়ে দেয় কিভাবে বার্গার র্যাপ করতে হয়। তখনই ইউহান খেয়াল করে জিনজি তার হাতে ব্যথা পেয়েছে, তাই সে বলে হাতে একটা ব্যান্ডেজ লাগাও। কিন্তু জিনজি নিজে ঠিক মতো ব্যান্ডেজ লাগাতে পারছিল না, তাই শেষ পর্যন্ত ইউহানই তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এটা করতে যায় দুজনের ছোটবেলার একটা মারাত্মক শরমের একটা ঘটনা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় একবার ইউহান ঠিক এইভাবেই জিনজির হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আর তখন হঠাৎ করে জিনজি তাকে কিস করে ফেলছিল। সেই ঘটনায় ছোট্ট ইউহান এতটাই অবাক হয়েছিল যে সে কিছুক্ষণ কি যে বলবে কিছুই বুঝতে পারতেছিল না। জিনজি বেচারিও পরে রিয়েলাইজ করছিল যে সে আসলে কি আকাম করে ফেলছে। তো প্রেজেন্ট টাইমে জিনজির এটা হুট করে মনে পড়ায় সে দোয়া করতে থাকে যে ইউহানের যাতে এটা না মনে পড়ে। কিন্তু তখনই ইউহান জিজ্ঞেস করে, আচ্ছা এই সিচুয়েশনে তোমার কি কিছু মনে পড়তেছে? এই কথা শুনে তো জিনজির সাথে সাথে লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, আরে ওইসব বাদ দাও তো, ছোটবেলায় আমি একটু বেশি দুষ্ট ছিলাম। এখন জিনজির এই রিয়াকশন দেখে ইউহান মজা করে বলে, আচ্ছা তুমি কি তাইলে আমার পছন্দ করতে নাকি? এমন রিয়াকশন কেন করতেছো? আর আমি কিন্তু কিসের ঘটনার কথা বলি নাই। এই কথা শোনার পর তো জিনজির আরো অদ্ভুত লাগতে শুরু করে যে ইউহান আসলে তাকে খোঁচাচ্ছে। তাই সে পাল্টা জবাবে বলে, তুমি তো এখনো সেই শর্টেই আছো, তোমাকে কেউ পছন্দ কেন করবে? আমি তো ভুলেও না। একথা শুনে ইউহানের একটু খারাপ লাগে। সে জিনজিকে চুপ করতে বলে, কিন্তু জিনজি তো এবার আর থামতেছিল না। তখন ইউহান তার কাছে এসে বলে, তুমি যদি এখন চুপ না করো তাহলে আমি তোমাকে কিস করে দিব, তাহলে হিসাব বরাবর হবে। হঠাৎ ইউহানের মুখে এমন কথা শুনে জিনজি তো পুরো অবাক হয়ে যায়। আর তারপর দুজন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এখানেই ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড এপিসোডের শুরুতে দেখা যায় জিনজি তো এসব শুনে একদম নার্ভাস হয়ে গিয়েছে। সে এবার ইউহানকে একটা ধাক্কা মেরে দেয় আর বলে, বেশি ভাব নেওয়ার দরকার নাই। তখন ইউহানও অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার ধাক্কা কেন দিলা? ঠিক তখনই বাড়ি থেকে শপের মালিক ইউহানকে ডাক দিয়ে বলে কাজে মন দিতে। তাই ইউহান জিনজিকে বলে, তোমার সাথে তো আমি এটার হিসাব পরে নিতেছি। আসলে ইউহান মজা করতেছিল, কিন্তু জিনজি তাকে ধাক্কা মেরে দিছে। অন্যদিকে জিনজি বেচারি পুরো চিন্তায় পড়ে যায়। সে বুঝতেই পারতেছিল না হঠাৎ ইউহানের সাথে কি হয়েছে। তো এরা কাজ শেষ করার পর বাসায় ফেরার সময় জিনজির কাছে অনেকগুলো জিনিসপত্র ছিল। ইউহান তখন তার হেল্প করতে চায়, কিন্তু জিনজি সরাসরি না করে দেয়। তখন ইউহানও তাকে বাই বলে সেখান থেকে চলে যায়, কিন্তু একটু দূরে গিয়ে সে আবার থেমে যায়। তারপর জিনজির কাছে আবার ফিরে আসে। জিনজি তো আসলে রাগে তাকে হেল্প করতে না করছিল, কিন্তু সে মনে মনে তো ঠিকই তার হেল্প চাইতেছিল। তো ইউহান আবার ফিরে এসেছে বলে সে একটু খুশি হয়ে যায়। কিন্তু ইউহান তখন বলে, সিকিউরিটি কিটা দাও, মানে ও হেল্প করতে আসে নাই। এতে জিনজি আবার রেগে যায় আর সিকিউরিটি কিটা তাকে দিয়ে দেয়। এরপর ইউহান তাকে বাই বলে চলে যায়। পরদিন ইউহান স্কুলে যাওয়ার সময় ইয়ংজুকে দেখে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ইয়ংজু ইউহানকে দেখে অন্য সাইডে চলে যায়। তখনই সেখানে তার ওই ফ্রেন্ড জিহু চলে আসে আর বলে, চলো আমরা একসাথে যাই। এরপর তারা দুজন একসাথে যায়। পরের সিনে আমরা দেখি মিস্টার লি স্কুলে এসেছেন। মিস রেন তখন তাকে একটু পাশে নিয়ে আসেন। তারপর তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কল আর মেসেজ কেন ইগনোর করছো, আর তুমি আমার স্কুলে কেন এসেছো? তখন মিস্টার লি বলে, আমি তো জানতামই না এটা তোমার স্কুল। আর্কিটেক্টের কাজ করতে করতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই টিচিং শুরু করেছি। মিস রিন তখন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আরেকটা টিচার চলে আসে। তাই তিনি তখন মিস্টার লিকে বলেন, স্কুলে কেউ যাতে না জানে যে আমরা একে অপরকে চিনি। মিস্টার লি তখন হেসে বলে, তুমি যেভাবে আমার চিপা চাপায় ডাকতেছো সবাই এমনিতেই বুঝা যাবে। এরপর মিস রেন সেখান থেকে চলে যায়। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে এরা একে অপরকে আগে থেকেই চিনে, আর এদের মধ্যে কোনো একটা কিছু তো আছে। ওইদিকে ক্লাসে দেখা যায় জিনজির ফ্রেন্ডরা জিনজির নতুন পোস্ট নিয়ে হাসাহাসি করছিল। এটা দেখে ইয়ংজু চুপি চুপি জিনজির প্রোফাইল চেক করে, কারণ আসলে ধীরে ধীরে সেও জিনজিকে পছন্দ করতে শুরু করেছে। ছবিতে সে নিজের দেওয়া টেডি বিয়ারটা দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে আজকে ক্লাসে জিনজি ছিল না, কারণ সে তার ইন্টার্নশিপ করতে গিয়েছে। তাই জিনজির ফ্রেন্ডরা ইউহানকে জিজ্ঞেস করে,
করে, জিনজিকে ছাড়া তোমার এখন কেমন লাগছে? ইউহান বলে, আমার তো সেরা লাগছে, কারণ জিনজি থাকলে খালি বকবক আর হইচই করতো। ওইদিকে ইন্টার্নশিপে জিনজিকে দেখা যায় সে ভেবেছিল এখানে গিয়ে সে অনেক কিছু শিখবে, কিন্তু বাস্তবে তাকে দিয়ে চা পরিবেশন করানো হচ্ছে, টেবিল গুছাতে বলা হচ্ছে। মানে ওরে কোনো কিছু শেখানোর বদলে কাজের মেয়ের মতো ট্রিট করা হচ্ছে। অনেকদিন সহ্য করতে করতে ফাইনালি সে একদিন তার বসের সাথে কথা বলে যে আমি এখানে অন সাইটের কাজ শিখতে এসেছি, থালা বাসন মাজতে না। এই কথা শুনে তো বস সাথে সাথে রেগে যায়। তিনি বলেন, তোমার জন্য কি ভালো কি খারাপ সেটা আমি ভালো জানি, তাই তোমাকে যা করতে বলা হচ্ছে তুমি তাই করবে। এই কথা শুনে জিনজির রাগ আরো বেড়ে যায়, আর তাই সে বাসায় গিয়ে সরাসরি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ওই কোম্পানির বিরুদ্ধে ফিমেল হ্যারাসমেন্টের অভিযোগ দিয়ে দেয়। আর তারপর তার এই পোস্ট অনেক ভাইরাল হয়ে যায়। সবাই স্কুলে ফোন করে জানতে চায় খবরটা কি সত্যি কিনা। এত বেশি কল আসতে থাকে যে টিচাররাও কল ধরতে ধরতে এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিল। এইসব দেখে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মগজ গরম হয়ে যায়। তিনি মিস রিনকে বলেন জিনজির সাথে গিয়ে কথা বলতে, কিন্তু মিস রিন বলেন জিনজিকে কিছু বলার আগে আমাদের ওই লোকটার সাথে কথা বলা উচিত, যে নিজের গ্যারান্টিতে জিনজিকে ইন্টার্নশিপে নিয়েছিল। কিন্তু এই আইডিয়াটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একদমই পছন্দ হয় না, কারণ তিনি কিছুদিনের মধ্যে ওই কোম্পানি থেকে একটা বড় অ্যাওয়ার্ড পেতে যাচ্ছিল, আর এখন ওই কোম্পানির সাথে ঝামেলা করলে তার অ্যাওয়ার্ড হাতছাড়া হয়ে যাবে। পরদিন জিনজি ইন্টার্নশিপে না গিয়ে স্কুলে আসে। জিনজিকে ডিরেক্টর অফিসে ডেকে পাঠায়। জিনজি সেখানে গেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে চাপ দিতে শুরু করে যে পোস্টটা ডিলিট করে দাও, কিন্তু জিনজি সোজা সাপটা বলে দেয় সে এটা করবে না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কখনো শান্তভাবে কখনো রেগে গিয়ে সবভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জিনজি নিজের সিদ্ধান্তে একদম অটল থাকে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়, আর এতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আরো বেশি রেগে যান। পরে যখন জিনজি ইউহানকে সব ঘটনা খুলে বলে, তখন ইউহান জিনজিরই সাপোর্ট করে। সে বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক কাজ করছো। এই কথা শুনে জিনজির মনটা অনেক ভালো হয়ে যায়। তো এরপর তো এরা দুজন কিছুক্ষণ শান্তভাবে কথা বলে, কিন্তু বেশিক্ষণই শান্তি স্টে করে না। কিছুক্ষণ পরই আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু জিনজির কোথাও না কোথাও ভালো লাগছিল, কারণ সে বুঝতে পেরেছিল ইউহান তার জন্য কতটা চিন্তা করে। এরপর স্কুল ছুটির পরে জিনজি তার বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে তার ইন্টার্নশিপের বান্ধবী মিসোমিও এসেছিল, কিন্তু তাকে দেখে কেন জানি মনে হচ্ছিল সে খুব ভয় পেয়ে আছে, আর তার হাতও কাঁপছিল। জিনজি তখন একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি চলে আসার পর বস কি তোমাকে অনেক বেশি বকাঝকা করেছে নাকি? তখন মিসুমি বলে যে না না, তেমন কিছু না। এরপর জিনজির বন্ধুরা মিসুমির মন অন্যদিকে নেওয়ার জন্য তাদের নতুন ক্লাসমেট ইয়ংজুর কথা বলতে শুরু করে, যে ওই ইয়ংজু নিশ্চয়ই কোনো ড্রাগ ডিলার, আর নয়তো কোনো গ্যাংস্টারের সাথে জড়িত। আর ঠিক তখনই তাদের খাবার পরিবেশন করতে ইয়ংজু চলে আসে। তাকে সামনে দেখে তো সবাই একবারে চুপ হয়ে যায়, কারণ তারা ভাবছিল আমরা এতক্ষণ যা যা বললাম ও নিশ্চয়ই সব শুনে ফেলছে, বিশেষ করে আমরা যে ওকে গ্যাংস্টার ভাবি সেটাও শুনে ফেলছে। কিন্তু ইয়ংজু কিছুই বলে না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন জিনজি তাকে থামিয়ে বলে, তুমি তো জানো আমরা তোমার ক্লাসমেট, তাই না? ইয়ংজু তখন বলে, হ্যাঁ আমি তোমাদের চিনি, আর তাছাড়া তোমাদের কি ভুলা যায়? এরপর জিনজি তার সাথে আরো কথা বলতে শুরু করে। সে জানতে পারে এই রেস্টুরেন্টটা আসলে ইয়ংজুর মায়ের, আর সেইখানে তার মাকে সাহায্য করছে। তো এরা কথা বলছিল, এমন সময় সেখানে ইউহান আর তার বন্ধু জিহুও আসে। ইউহানকে দেখে ইয়ংজুর মেজাজ একদম খারাপ হয়ে যায়। সে ইউহানকে বাইরে নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার আশেপাশেও যেন তোমাকে না দেখি। ঠিক তখনই ভেতর থেকে ইয়ংজুর ভাই ডাক দিয়ে বলে, ইউহানকে ভিতরে আসতে দাও, ওর সাথে কাহিনী করবে না, ও আমাদের কাস্টমার। এরপর রাতে বাড়িতে যাওয়ার পর তার মা আর তার ভাই তাকে বোঝাতে থাকে, ছোটবেলার ঘটনাগুলো এবার ভুলে যাও, নতুন করে শুরু করো, আর কতদিন ওইসব ফালতু ঘটনা ধরে রাখবে। কিন্তু ইয়ংজু মোটেও মানে না। এরপর ইয়ংজু রুমে গিয়ে একটা তাইকোয়ান্ডোর কিচেন হাতে নিয়ে বসে থাকে, আর এরকম সেম আমরা ইউহানের কাছেও দেখেছিলাম। এরপর ইয়ংজু তার পুরনো দিনের কথা ভাবতে থাকে। দেখা যায় ছোটবেলায় ইয়ংজু, ইউহান আর এরা তিনজন ছিল বেস্ট ফ্রেন্ড, আর এদের তিনজনেরই স্বপ্ন ছিল তাইকোয়ান্ডোতে গোল্ড মেডেল জিতা। পরদিন দেখা যায় ইউহান যেহেতু এখন তাইকোয়ান্ডো আর খেলছে না, তাই একটা তাইকোয়ান্ডো প্লেয়ার তার কাছে এসে বলে, তুমি তোমার লকারটা খালি করে দাও, নতুন প্লেয়ারদের এটা দরকার। ইউহান তখন বলে, ওকে আমি খালি করে দিব। তখন তার ক্লাসমেটরা জিজ্ঞেস করে, তাহলে তুমি কি আর তাইকোন্ডো খেলবে না? ইউহান তখন হালকা হেসে বলে, এমনই ধরে নিতে পারো, কারণ এটা শুধু একটা মজার খেলা ছিল, এখন আর এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এখন এই কথাটা শুনে ইয়ংজুর কেন জানি না এত বেশি রাগ হয়, সে সোজা ইউহানের সামনে এসে তাকে মারতে শুরু করে, আর মারতে মারতে বলতে থাকে, তুই এটা কিভাবে বলতে পারবি, তোর মুখে এই কথা মানায় না। কিন্তু ইউহান চুপ থাকে, সে কোনো রিয়েক্ট করে না। অন্যদিকে আবার দেখা যায় একটা মেয়ে ইউহানের লকারে চুপ করে একটা চিঠি রেখে যায়। এর পরের সিনে দেখা যায় সন্ধ্যায় ইউহান আর জিহু সমুদ্রের পাশে বসেছিল। সেখানে ইউহান নিজের কি চেইনটা পানিতে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই জিহু তাকে থামিয়ে বলে,
আরে গাধা, এটা ফালাইস না। যদি কোনো সমুদ্রের প্রাণী এটা খেয়ে ফেলে তাহলে ওদের ডায়রিয়া হয়ে যাবে, আর ওদের তো ডাক্তারও নেই, ওষুধও নেই। এই কথা শুনে ইউহান একটু হাসে। এরপর দুইজন এভাবেই মজা করতে থাকে, আর ধীরে ধীরে ইউহানের মনটাও একটু ভালো হতে থাকে। অন্যদিকে দেখা যায় জিনজি সুপারমার্কেটে একটা নতুন পার্ট টাইম জব পেয়েছে, তবে তার মা তাকে এই চাকরিও করতে দিতে চাচ্ছিলেন না। কিছুক্ষণ পর জিনজি দেখে সুপারমার্কেটের বাইরে ইয়ংজু, তাই সে তার কাছে যায় আর তাকে একটা জুস অফার করে। এরপর দুজন একসাথে বসে জুস খেতে থাকে। ইয়ংজু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি ইন্টার্নশিপটা ছেড়ে দিলে কেন? তখন জিনজি তার ঘটনাটা বলে। পাশাপাশি সে ইয়ংজুকে বলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তো ইয়ংজু বলে যে হ্যাঁ বলো, কি কথা? তখন জিনজি জিজ্ঞেস করে, তোমার আর ইউহানের মধ্যে কি হয়েছে? তুমি সবসময় ওকে তো হেট করো কেন? কিন্তু ইয়ংজু তখন কোনো কিছু বলে না আর চুপ করে থাকে। তো তখন জিনজিও বুঝতে পারে যে হয়তো তার কোনো পার্সোনাল ম্যাটার, তাই সে হেসে বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, তোমাকে বলতে হবে না, কিন্তু আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই বলে জিনজি ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দেয়। ইয়ংজু তখন একটু হেসে তার হাতটা ধরে আর বলে ঠিক আছে। পরদিন আবার দেখা যায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ইউহান নিজের জিনিসপত্র নিতে লকার খুলে। তখন সে দেখে তার টাইকোন্ডোর ইউনিফর্মের ভিতরে একটা চিঠি রাখা আছে। চিঠিটা পড়ে ইউহান কিছুই বুঝতে পারে না, কারণ চিঠিতে একটু জটিল টাইপ কিছু শব্দ ছিল। তাই সে তার বার্গার শপের ম্যানেজারের কাছে যায় আর চিঠিটা পড়ে বোঝাতে বলে। সে আসলে জিনজির কাছেই যেতে চেয়েছিল, কিন্তু জিনজি আজকে আসেনি। ম্যানেজার চিঠিটা দেখে বলেন, পুরোটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে এখানে সম্ভবত সুইসাইড নিয়ে কিছু লেখা আছে। আর আমার এটাও মনে হচ্ছে যে মেয়েটা এই চিঠিটা লিখেছে সে আগে তোমাকে পছন্দ করত, কিন্তু এখন আর করে না, আর সেই কারণে হয়তো সে সুইসাইড করতে যাচ্ছে। এরপর তিনি নিজের ফোনে সার্চ করে খুব ট্রেন্ডে থাকা একটা সাইন দেখান, এর মানে হচ্ছে সুইসাইড। এটা শুনে ইউহান একদম ঘাবড়ে যায়, কারণ আসলে লেটারটার নিচে সেম সেরকম একটা সাইন ছিল। তো সাইনটা দেখার পর হঠাৎ করে ইউহানের কিছু একটা মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর পুরনো জিনিসপত্রের মধ্যে কিছু খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা ডায়েরি পায়, সেখানে একটা নোট ছিল যেটা জিনজি অনেক আগে তার জন্য লিখেছিল। নোটটা দেখে ইউহানের মনে পড়ে যায় জিনজি প্রায়ই এই সেম সাইনটা ব্যবহার করত। এবার সে আরো বেশি ভয় পেয়ে যায়। তার মানে কি এই চিঠিটা জিনজি লিখছে, আর ও কি আমাকে আগে পছন্দ করত আর এখন সুইসাইড করতে যাচ্ছে? এইসব চিন্তা করতে করতে সে দ্রুত জিনজিকে কল করে, কিন্তু জিনজি কোনো কলই ধরে না। তাই সে আর দেরি না করে দৌড়ে জিনজির বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে জিনজির বাবা মায়ের কাছ থেকে সে জানতে পারে জিনজি তো ছাদে। এই কথা শুনে তো ইউহান আরো ভয় পেয়ে যায়। সে দ্রুত ছাদে যায় আর সেখানে জিনজিকে একদম ঠিকঠাক দেখে সে কিছু না ভেবে সরাসরি তাকে জড়িয়ে ধরে। জিনজি তো এইসব দেখে পড়ে বলদ হয়ে যায়। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, হুট করে এসে হাক করে দিল। সে তাকে জিজ্ঞেস করে, আরে কি হয়েছে, কোনো প্রবলেম নাকি? তখন ইউহান তাকে বসিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে জিনজি বলে, এই সাইনটা তো আমাদের স্কুলের অনেক মেয়েরাই ব্যবহার করত, এটা শুধু আমিই আঁকি না। তো জিনজি যখন এইসব কথা বলছিল তখন এই গাধাটা আবার তার ফোন বের করে মেসেজ ডিলিট করতে থাকে, যেখানে সে লিখেছিল, আমিও তোমাকে পছন্দ করি, তাই প্লিজ সুইসাইড করো না। এইসব মেসেজ যদি জিনজি পড়ে ফেলতো তাহলে যে কি হইতো। যাই হোক, এই জায়গায় একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায় যে ইউহান শুধু জিনজির জন্য চিন্তাই করে না, সে তাকে পছন্দও করে। তো এরপর এরা দুজন ঠিক করে পরের দিন তারা স্কুলে গিয়ে মিস রিনের সাথে এই চিঠির ব্যাপারে কথা বলবে। এরপর পরদিন তারা স্টাফ রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ইয়ংজু আগেই মিস্টার লির সাথে দাঁড়িয়ে আছে। মিস্টার লি তাদের জিজ্ঞেস করেন, তোমরা এখানে কি করছো? তখন তারা বলে যে আমরা মিস রিনকে খুঁজছি। এরপর তারা পুরো চিঠির ঘটনাটা খুলে বলে। মিস্টার লি চিঠিটা দেখে, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। এজন্য তিনি বলেন, আমি এই ব্যাপারে ডিরেক্টরের সাথে কথা বলবো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে ইউহান এখনো ভীষণ টেনশনে আছে। সে বারবার ভাবছিল এই মেয়েটা আসলে কে। তখন জিহো তাদের সাহায্য করতে চলে আসে। এরপর তারা স্কুলের মেয়েদের একটা তালিকা বানায়। এরপর একে একে সবার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। তাদের প্রত্যেককে তারা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ইউহানকে পছন্দ করো? তখন কেউ কেউ বলে, কি ফালতু কোশ্চেন, ইউহানের মধ্যে পছন্দ করার আছেটাই কি? তো কেউ বলে, ওর জন্য আমি কেন সুইসাইড করব? তো কেউ বলে, আমার এত খারাপ দিন আসেনি। এর পরের দিনে আমরা এই মহিলাটাকে দেখি। ইনি হলেন স্কুলের ডিরেক্টর। তিনি পুরস্কার নিয়ে স্কুলে ফিরে আসেন। স্কুলে ফিরেই তিনি জিনজির ইন্টার্নশিপের পুরো ঘটনাটা জানতে পারেন। এটা জানার পর তিনি জিনজির সাথে দেখা করতে যান। ঠিক তখন ক্লাসরুমের বাইরে ইয়ংজুকে দেখে তিনি একটু খুশি হন আর মনে মনে ভাবেন, আচ্ছা তাহলে এই ছেলেটাও জিনজির ক্লাসমেট। তো এখানে আমরা বিষয়টা বুঝতে পারি না যে তিনি এই কথাটা কেন বললেন ইয়ংজুকে দেখে। ওইদিকে দেখা যায় জিনজি এবার ওই মেয়েটার খোঁজ করতে হিউনবির কাছে যায়, কিন্তু দেখা যায় হিউনবিও সেই মেয়েটার না। কিন্তু হিউনবিকে যখন লেটারের সেই সাইনটা দেখানো হয়, সে তখন বলে যে এটা জিনজিরই ফ্রেন্ড মিসুনকে সে ড্র করতে দেখেছে। এখন এই কথা শোনার পর জিনজির মনে পড়ে যে হ্যাঁ, সেও এটা জিনজিকে আঁকতে দেখেছিল।
তো এখানে জিনজি বুঝতে পারে যে সে যখনই মিসুনের সাথে ইউহানের কথা বলতো তখনই মিসুন এক্সাইটেড হয়ে যেত। আর এইসব সুইসাইড করার ভাবনা চিন্তার কারণেই সে সেদিন রেস্টুরেন্টে এত বেশি ডিস্টার্ব ছিল। এটা মনে পড়ার পর জিনজি দ্রুত মিসুনের লকারের সামনে যায়, যেখানে সেই সেম সাইন ছিল। কিন্তু আসলে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই সময় মিসুন স্কুলে ছাদের উপরেই ছিল। আর তখন জিনজি কোনো কিছু করার আগেই মিসুন সেখান থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। এটা দেখার পর জিনজি অনেক ভয় পেয়ে যায়। এই শব্দে পুরো স্কুল কেঁপে ওঠে। ডিরেক্টরও এই আওয়াজ শুনতে পায়। এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 3 এর শুরুতে একটা মজার ব্যাপার ঘটে যায়। অ্যাকচুয়ালি লাস্ট এপিসোডে আমরা সবাই ভেবেছিলাম ছাদ থেকে একটা মেয়ে পড়ে গেছে, কিন্তু আসলে কিছুই হয়নি। আর যাকে সবাই মিসুন ভেবেছিল সে আসলে মেসুন না, বিয়ল ছিল। বিয়ল ছাদে এসে এক কোনায় বসে আরামে গান শুনছিল, একদম নিজের জগতে ডুবেছিল। ঠিক তখনই কেন জানি ইয়ংজু প্রচন্ড রাগে সেখানে চলে আসে। আর তার চেহারা দেখে মনে হচ্ছিল আজকে কারো না কারো 12টা সে বাজিয়েই ছাড়বে। হঠাৎ সে একটা ফুলের টব তুলে নিচে ডিরেক্টর লিনের গাড়ির উপর ছুঁড়ে মারে, আর তারপর ঢম, টবটা সরাসরি গাড়ির উপরে গিয়ে পড়ে। আর এই শব্দ শুনে সবাই একদম ঘাবড়ে যায়। জিনজি তো ভাবে মেসুনি ছাদ থেকে লাফ দিছে, কিন্তু আসলে ব্যাপারটা তা ছিল না। আর ইয়ংজু কেন ডিরেক্টর লিনের গাড়ির সাথে এমন করলো সেই কারণটা তখনও আমরা জানি না। এখন এই সব ঘটনা আবার বিয়ল দেখে ফেলেছিল। ইয়ংজু এটা বুঝতে পারে যে সে দেখেছে। মনে মনে সে ভাবছিল, ধুর, পৃথিবীতে এত মানুষ থাকতে এই মেয়েটাই কেন সব দেখে ফেললো। যাই হোক, তখনও ইয়ংজুর জন্য আরো বড় শখ বাকি ছিল। ইয়ংজু যখন চলে যেতে লাগলো তখন বিয়ল তাকে থামিয়ে বলে, চলো আমরা ডেট করি। মানে হুটহাট কোনো কথা নাই, বার্তা নাই, চলো আমরা ডেট করি। এই কথা শুনে তো ইয়ংজুর মাথা একদম হ্যাং মেরে দেয়। আসলে বিয়ল ইয়ংজুর সাহসী আর কেয়ার না করা টাইপ পার্সোনালিটি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল। কিন্তু ইয়ংজু কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আরেকজনও পুরো ঘটনা দেখে ফেলেছিল, আর সে হলো মিস্টার লি। এইসব দেখে আমাদের মতো মিস্টার লি এর মনে প্রশ্ন, ইয়ংজু এটা কেন করলো। এর পরের দিনে দেখা যায় এই টপ পড়ার শব্দে স্টুডেন্টরা একদম অবাক হয়ে যায়। ডিরেক্টর লিনও অন্য শিক্ষকদের নিয়ে নিচে আসেন, কারণ ক্ষতিগ্রস্ত গাড়িটা তো তারই। পরে জিনজি ইউহানকে বলে যে সে যে চিঠিটা পেয়েছে সেটা আসলে মেসুন লিখেছে। এটা শুনে ইউহানও একটু অবাক হয়ে যায়, আর পাশে দাঁড়িয়ে ইয়ংজু সব শুনে ফেলে, কিন্তু কিছু বলে না। এদিকে জিনজি এতটাই চিন্তায় ছিল যে সে ইউহান আর জিহুকে নিয়ে মেসুনকে খুঁজতে তার বাড়িতে চলে আসে। অন্যদিকে এবার স্কুলে সব শিক্ষকরা ডিরেক্টরের গাড়ির অবস্থা দেখে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতে থাকে কেউ কিছু দেখেছে কিনা, কিন্তু সবাই বলে তারা কিছুই জানে না। তখন ডিরেক্টর লিন বলে, যেই এই কাজ করেছে তারে খালি একবার পাই, তার হাড্ডি ভাঙ্গে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো। ওদিকে জিনজিরা মেসুনদের বাড়িতে গেলে দেখে সেখানে কেউ নেই। তখন জিনজি বলে, আমার মনে হয় আমি মেসুন কোথায় আছে তা জানি। এই বলে সে চলে যেতে শুরু করে। ইউহান তখন জিহুকে বলে, তুই মেসুনের বাড়ির কাছেই দাঁড়ায় থাক, যদি কখনো চলে আসে আমাদেরকে ইনফর্ম করবি। এই বলে ইউহান চলে যায় জিনজির পেছনে পেছনে। এর পরের সিনে আমরা দেখি স্কুল ছুটির পর ইয়ংজু বাইক নিয়ে যাচ্ছিল। সে পথে মেসুনকে দেখে, কিন্তু সে তাকে চিনতে পারে না, তাই সে চলে যায়। এদিকে মেসুন খুবই ভেঙে পড়েছিল। সে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত সমুদ্রের ধারে একটা জায়গায় পৌঁছে যায়। ওইদিকে আবার ডিরেক্টর লিন নিজের গাড়ির দিকে তাকিয়ে বলে, যতদিন সেই স্টুডেন্টকে না খুঁজে পাই গাড়িটাকে তোমরা এভাবেই রাখবে, সরাবে না। তার রাগ দেখে বোঝাই যাচ্ছিল গাড়ির চেয়ে তার ইগো বেশি হার্ট হয়েছে। ওদিকে মিস্টার লি মিস্ট্রিনের সাথে দেখা করে। সে জিনজির দেওয়া চিঠিটা মিস্ট্রিনকে দেয়। চিঠি দেখে মিস্ট্রিন টেনশনে পড়ে যায়। সে সাথে সাথে জিনজিকে ফোন করে। তখন জানতে পারে চিঠিটা আসলে মেসুন লিখেছিল, আর জিনজি ও ইউহান এখনো তাকে খুঁজছে। এরপর জিনজি আর ইউহান বিভিন্ন জায়গায় মেসুনকে খুঁজতে থাকে। জিনজির মনে পড়ে যায় একটা জায়গার কথা, যেখানে সে আগেও মেসুনের সাথে সময় কাটিয়েছিল। তারা সেখানেও যায়, কিন্তু মেসুন সেখানেও ছিল না। ফলে তাদের চিন্তা আরো বেড়ে যায়। ওইদিকে ইয়ংজু তার পার্ট টাইম জবে ছিল। হঠাৎ সে কয়েকটা মেয়েকে দেখে কিছু একটা মনে করতে পারে। সে দ্রুত ফোন বের করে মেসুনের প্রোফাইল দেখে, আর তারপর বুঝতে পারে একটু আগে সে যে মেয়েটাকে দেখেছিল সেই আসলে মেসুন। তো তখন সে দ্রুত জিনজিকে কল করে আর বলে, আমি 1 ঘন্টা আগে মেসুনকে অমুক জায়গায় দেখেছি। এটা শুনে জিনজি বলে, তুমি যদি কাছাকাছি থাকো তাহলে প্লিজ তার কাছে যাও। এই বলে জিনজিও রওনা দেয়। তারপরের সিনে মেসুনকে দেখা যায় যে কাঁদছিল। সে অতীতের কথা মনে করতে থাকে। আর এখানে আমরা অ্যাকচুয়াল কাহিনী জানতে পারি। ইন্টার্নশিপ করার সময় তার হাত থেকে একটা দামি আর্কিড ভেঙে গিয়েছিল। এই জন্য তার ম্যানেজার তাকে বারবার হুমকি দিচ্ছিল, টাকা না দিলে পুলিশে অভিযোগ করবে। কিন্তু মেসুনের পরিবারের অবস্থা খুব খারাপ। তার বাড়িতেও তার দাদি ছাড়া আর কেউ নেই।
পার্ট টাইম জব করে সে সংসার চালায়, তার উপর ম্যানেজারের একের পর এক হুমকি, সব মিলিয়ে সে একদম ভেঙে পড়ে। আর তাই সে আত্মহত্যার কথা ভেবেছিল। আর সে ইউহানকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই মারা যাওয়ার আগে ইউহানের জন্য সে একটা চিঠি লিখেছিল, কারণ সে কখনো সাহস করে নিজের মনের কথা ইউহানকে বলতে পারেনি। অন্যদিকে জিনজি আর ইউহান তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল। মিস রিনকেও লোকেশন জানানো হয়, কিন্তু সবার আগে পৌঁছে যায় ইয়ংজু। সে দেখে মেসুন ঠিকঠাকই আছে আর এক কোণে বসে কান্নাকাটি করছে। মেসুন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি? ইয়ংজু বলে, আমি তোমার ক্লাসের নতুন ট্রান্সফার স্টুডেন্ট। এরপরে দুজনে বসে কথা বলতে থাকে। ইয়ংজু তাকে বলে, এভাবে মারা যাওয়ার কথা ভাবো কেন? অনেক মানুষ তোমার জন্য চিন্তা করছে। মিসুন তখন বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু সত্যি বলতে মারা যাওয়ার সাহসও আমার ছিল না। ঠিক তখনই ইউহান আর জিনজি সেখানে পৌঁছায়। মিসুন ঠিকঠাক আছে দেখে জিনজি তাকে জড়িয়ে ধরে। এরপর পুলিশ সেখানে আসে আর ম্যাটারটা সলভ করে। মিস রিনও সবাইকে বলে, তোমরা বাসায় চলে যাও, আমি মেসুনকে পৌঁছে দেব। ফিরে আসার সময় ইউহান দেখে জিনজির পায়ে আঘাত লেগেছে। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জিনজি বলে হ্যাঁ, আর বলে, আজ ইয়ংজু না থাকলে কি যে হতো। ইউহানও তখন বলে হ্যাঁ। এরপর জিনজি জিজ্ঞেস করে, তোমার আর ইয়ংজুর মধ্যে কি হয়েছে? কিন্তু ইউহানও কোনো উত্তর দেয় না, তাই জিনজি এবারও ওই প্রসঙ্গটা বাদ দিয়ে দেয়। ওইদিকে মিস রিন মিসুকে তার বাসায় পৌঁছে দিলে জিও দেখতে পায়। সেটা ইউহানকে ফোন করে বলে। ইউহান এটা শুনে বলে, আরে বোকা, তুই এখনো মিসুনের বাসার সামনে দাঁড়ায় আসোস? আমরা তো সেই কখন মিসুনকে পেয়ে গিয়েছি। এইটা শুনে তো জিহুর এত রাগ হয়। সে বলে, আমারে আগে জানাস নাই কেন? আমি সেই তখন থেকে এখানেই বসে আছি, বাথরুমেও যাইনি। এইসব শুনে তো ইউহান সরি বলেই ফোন সাথে সাথে কেটে দেয়। তারপর মনে মনে বলে, ইস বেচারা, আমার জন্য বাথরুমেও যাইতে পারে নাই। এদিকে ইয়ংজু টিভিতে দেখে ডিরেক্টর লিন স্কুলের জন্য পুরস্কার পাচ্ছে। এটা দেখে সে ভীষণ রেগে যায়। তার পরিবার তাকে পড়াশোনায় মন দিতে বলে, আর বলে কোর্টের মামলায় জিতে গেলে ডিরেক্টর লিন কিছুই করতে পারবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি ইয়ংজুর ফ্যামিলি আর ইয়ংজু ডিরেক্টর লিনকে ঘৃণা করে। কিন্তু কেন, এর পেছনে কি রহস্য সেটা আমরা পরে জানবো। শেষে ইয়ংজু রাগের মাথায় টিভি বন্ধ করে দেয়। পরদিন সকালে মিস্টার লি ডিরেক্টর লিনের ক্ষতিগ্রস্ত গাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এতদিন পরও গাড়িটা একই অবস্থায় কেন? তো সেখানে তখন ইয়ংজু দাঁড়িয়ে ছিল। মিস্টার লি তো প্রথমে একদম গোয়েন্দা সাজার ভঙ্গিতে ইয়ংজুর সামনে এসে বলে, আরে ভাই, কে যে ডিরেক্টর লিনের গাড়ির সাথে এমন কাণ্ড করেছে আমি তো কিছুই জানি না। কিন্তু কয়েক সেকেন্ড পরই উনি নিজের কথাই নিজে উল্টে দিয়ে বলেন, আসলে আমি জানি, এসব তো তুমিই করেছো, আর এটা আমি নিজের চোখে দেখেছি। এ কথা শুনে ইয়ংজু কয়েক সেকেন্ডের জন্য একদম থমকে যায়, কিন্তু এরপরই সে বলে, ভালোই তো, দেখে থাকলে দেখে থাকেন, এতে আমার কি, আমি তো টেনশনে নিচ্ছি না। এ কথা বলে সে একদম বসের মতো হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। আর মিস্টার লিও তার দিকে তাকিয়ে থাকে। ক্লাস শুরু হওয়ার আগে ইউহান আর জিনজি দাঁড়িয়ে গল্প করছিল, তখন সেখানে ইয়ংজু আসে। ইয়ংজুকে দেখে জিনজি তাকে গতকালের জন্য থ্যাংক ইউ বলে, আর বলে আমরা কোনোদিন ডিনার করতে যাব একসাথে। ইয়ংজু তখন সোজাসুজি বলে দেয় ওকে। এরপর সিন চলে যায় স্টাফ রুমে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সব শিক্ষকদের নিয়ে মিটিং করছিল। মিটিং এ সে বলে, দেখুন, গতকাল যা হয়েছে সেটা যেন কোনোভাবেই বাইরে না যায়। এরপর একজন টিচার জিজ্ঞেস করে, সেই স্টুডেন্ট কি আজকে স্কুলে এসেছে? তখন মিস্ট্রিন বলে যে না, আমি তাকে রেস্ট নিতে বলেছি। তো এই কথা শুনে মিস্টার ইন তার ক্লাসিক জ্ঞান দেওয়া শুরু করে যে আজকালকার পোলাপাইনদের যে কি হয়েছে, কিছু থেকে কিছু হলেই সুইসাইডের প্ল্যান বানিয়ে ফেলে। এই ছোট্ট একটা বিষয় নিয়ে পুরো স্কুলের মধ্যে কি হাঙ্গামা হলো। এটা শুনে মিস রিনের মেজাজ গরম হয়ে যায়। তিনি বলেন তাদের এখনো সেই বয়সটা হয়নি যে জীবনের সবকিছু তারা একা একা সামলাবে। আর মিসনের লাইফটা একটু হার্ডই, তাই তাদের জায়গায় নিজেকে না বসিয়ে বিচার করাটা খুব সহজ। এখানে তাদের সব কথা বাইরে দাঁড়িয়ে ডিরেক্টর লিনও শুনে ফেলেছিল। এরপর উনি ভেতরে ঢুকে বলেন, তুমি একদম ঠিক বলেছো মিস রিন। তারপর ডিরেক্টর লিন এ বিষয়ে আরো জানতে চাইলে মিস রিন তাকে বলেন, আমার মনে হয় আমাদের ওই কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলা উচিত, যে মিসুনকে বারবার হুমকি দিচ্ছিল। ডিরেক্টর লিনও তখন বলে, ঠিক আছে, কথা বলতে পারো। আগামীকাল পর্যন্ত যদি সেই স্টুডেন্টের খোঁজ না পাওয়া যায় যে আমার গাড়ির এই অবস্থা করেছে, তাহলে আমি সরাসরি ক্রিমিনাল চার্জ ফাইল করব। আর যে ক্লাসের স্টুডেন্ট এই কাজ করেছে সেই ক্লাসের ক্লাস টিচারকেও এর ফল ভোগ করতে হবে। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর তিনি তার অফিস রুমে গেলে তার কাছে একটা কল আসে। ইন্টার্নশিপের সেই কোম্পানির ম্যানেজারই কল করে। ডিরেক্টর লিন তখন রেগে গিয়ে তাকে বলে, আমি তোমাকে শান্ত থাকতে বলেছিলাম আর তুমি সবকিছু বিগড়ে দিয়েছো। এই বলে তিনি কল রেখে দেন। যাই হোক, ক্লাস টিচাররাও এখন ক্লাসে ক্লাসে গিয়ে স্টুডেন্টদের ওয়ার্নিং দিতে থাকে। মিস রিনও তার ক্লাসে গিয়ে সবাইকে বলে, তোমাদের মধ্যে যদি কেউ এটা করে থাকো তাহলে এখনই প্লিজ স্বীকার করো, আর নয়তো পুলিশে জানানো হচ্ছে। এই কথা শুনে বিয়ল ইয়ংজুকে একটা ভিডিও সেন্ড করে, যেটার মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল ইয়ংজুই সেই কাজটা করেছে। এরপর ক্লাসের পরে বিয়ল ইয়ংজুকে ডাকে। ইয়ংজু তখন তাকে ডিরেক্ট জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো, তুমি আমার কাছ থেকে কি চাও? বিয়লও তখন ডিরেক্ট বলে দেয়,
আমি চাই তুমি আমাকে ডেট করো। কিছু ছেলেরা আমার পিছনে পিছনে ঘুরে, তাই ওদেরকে দেখানোর জন্য আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জাস্ট নাটক করবো, আর কিছু না। তুমি যদি রাজি না হও তাহলে তো জানো আমি কি করব। তো যাই হোক, মাইনকার চিপায় পড়ে ইয়ংজুকে রাজি হয়ে যেতে হয়। এরপর তারা একসাথে একটা ছবিও তোলে। রাতে মিসুন তার বান্ধবী জিনজির সাথে দেখা করতে আসে। জিনজি তখন অ্যাজ এ ফ্রেন্ড তাকে বোঝায় আর কখনো যাতে সে সুইসাইডের চিন্তা মাথায় না আনে। মিসুন তখন হেসে বলে, না, এখন আর এমন কিছু হবে না। তাছাড়া ইয়ংজু আমাকে বলেছে যেন আমি আর কখনো এমন চিন্তা না করি। এই কথা শুনে জিনজি একটু মজা করে বলে, বাহ, আগে তো তুমি ইউহানকে পছন্দ করতে, আর এখন ইয়ংজুকে পছন্দ করতে শুরু করেছো। এটা শুনে মিসুন হাসে আর বলে, তাতে খারাপ কি? তাছাড়া ইউহান তো তোমাকেই পছন্দ করে। তো তখন এই কথাটা শুনে জিনজি বাইরে থেকে তো বিষয়টা একদম উড়িয়ে দেওয়ার মতো চেষ্টা করে, যে ধুর, এমন কোনো কিছু না। কিন্তু সে মনে মনে ঠিকই ভাবে, সত্যি কি ইউহান আমাকে পছন্দ করে, নাকি সবাই শুধু আজেরে কথা বলতেছে। পাশেই আবার দেখা যায় একটা দোকানের সামনে একটা পান্ডা ডান্স করছিল, সেখানে বিয়লও ছিল। কিছুক্ষণ পর পান্ডাটা এক কোনায় গিয়ে কাস্টিউম খুলে ফেলে, আর তখনই আসল চমক বের হয়ে আসে। এই পান্ডার কেউ না, বরং ইউনবি। তো তখন দুর্ভাগ্যবশত সেখানে বিয়ল চলে আসে। বিয়ল তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি তোমার অ্যাক্টিং ট্রেনিং ছেড়ে দিয়েছো? দেখা যায় ইউনবি তো বিয়লকে দেখে নিজেই অবাক হয়ে যায় আর বলে যে, না না, আমি তো শুধু আমার এক বন্ধুর বদলে এখানে কাজ করতে এসেছি, আমার ট্রেনিং এখনো চলছে। আসলে ইয়নবির স্বপ্ন ছিল অ্যাক্ট্রেস হওয়ার। আসলে এখানে ইয়নবি মিথ্যা কথা বলে, কারণ তাকে আসলে ট্রেনিং স্কুল থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাই তার সেখানে যাওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু সে স্কুলের সবাইকে বলেছিল সে অ্যাক্টিং ট্রেনিং করছে। পরদিন আবার সকালবেলা যখন সবাই স্কুলে আসছিল, তখন জিঞ্জির একটা ফ্রেন্ড একটা ছবি দেখতে পায়, আর এটা দেখার পর সবাই বিশাল বড় একটা ঝাটকা খায়, কারণ ছবিতে আসলে ইয়ংজু আর বিয়ল একসাথে ছিল। সবাই বুঝতে পারে যে এরা আসলে ডেট করছে। তো এই ছবিটা আবার জিহু ইউহানকে দেখায়। তখন জিহুর মনে হতে থাকে ইউহান হয়তো হিংসা করছে, কারণ জিহুর ধারণা ইউহান বিয়লকে পছন্দ করে। কিন্তু আসল ব্যাপারটা আসলে সম্পূর্ণই আলাদা। ইউহান তো ছোটবেলা থেকেই জিনজিকে পছন্দ করে আসছে, আর এরপর যখন ইয়ংজু আর বিয়ল কাপলের মতো একসাথে ক্লাসে ঢুকে, পুরো ক্লাসে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। সবাই চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে থাকে। আসলে ক্লাসের মধ্যে দুজন ক্লাসমেট প্রেম করলে এমনই হয়। একটু পর বিয়ল সামনে এসে পুরো ক্লাসকে একটা ঘোষণা দেয়। সে বলে, জিনসং ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট একটা কার্পেন্ট্রি কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছে, আর এর প্রাইজ মানি পুরো 100 মিলিয়ন ওয়ান। পুরস্কারের টাকার কথা শুনে তো পুরো ক্লাসের সবার চোখ চকচক করতে থাকে। বিয়লের পর বলে, যারা অংশ নিতে চাও আমাকে জানাও। সবার আগেই জিনজি হাত তোলে, এরপর ইউহানও হাত তোলে। আর তো পুরা ক্লাস এদের নিয়ে আবার গসিপ শুরু করে দেয়। এদের এক একটা ধারণা জিনজি হাত তুলছে বলে ইউহান হাত তুলছে, কারণ ইউহান জিনজিকে পছন্দ করে। নিশ্চয়ই এদের মধ্যে কিছু তো একটা চলছে। বিষয়টায় জিনজিও একটু অবাক হয়ে যায় যে ও কি সত্যি আমার পছন্দ টছন্দ করে নাকি। এদিকে জিহুর মাথা তো পুরো ঘুরে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার বন্ধু আসলে কাকে পছন্দ করে, বিয়লকে নাকি জিনজিকে। এদিকে আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাদে যায় বিষয়টা তদন্ত করে দেখার জন্য। অনেকটা খোঁজাখুঁজির পর তিনি গাছের টবের পাশে কিছু একটা পড়ে থাকতে দেখতে পান, কিন্তু সেটা কি ছিল সেটা আমাদের এখনো দেখানো হয় না। ওইদিকে ইউহান বাইরে ছিল, তখন জিনজি তাকে ফোন দেয়। জিনজি বলে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে, তোমাকে আর জিহুকে ডেকেছে। এরপর তিনজন সেখানে যায় আর ভাবতে থাকে আমাদের আবার কেন ডাকা হলো। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিজ্ঞেস করেন, ও বাই দ্য ওয়ে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম কিন্তু মিস্টার গু। তো মিস্টার গু জিজ্ঞেস করেন, যেদিন ফুলের টপটা পড়েছিল সেদিন তোমরা তিনজন ক্লাসে ছিলে না, তাই তো? তিনজনই বলে হ্যাঁ। এরপর মিস্টার গু তাইকন্ডো কিচেন বের করে দেখান। এরপর জিজ্ঞেস করেন, এটা তোমাদের মধ্যে কার? কিচেনটা দেখে ইউহান বলে এটা তার। এরপর মিস্টার গু জিনজি আর জিহুকে চলে যেতে বলেন। দুজন চলে যাচ্ছিলই, ঠিক তখনই মিস্টার গু ইউহানের দিকে তাকিয়ে এমন একটা কথা বলেন যা শুনে সবার মাথা ঘুরে যায়। তিনি বলেন, তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে ইউহান, জিনজি, জিহু সবাই অবাক হয়ে যায়, কারণ কেউই বুঝতে পারছিল না হঠাৎ কি হলো। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 4 শুরু হয় সেখান থেকে, যেখানে এপিসোড 3 শেষ হয়ে গিয়েছিল। তো তখন জিনজি আর জিহু দুজনে অনেক চেষ্টা করেন মিস্টার গুকে থামানোর, কিন্তু উনি তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। তাই আর কিছু করার ছিল না। আর ইউহানও তখন কোনো কথা বলতে পারে না। ক্লাসে ফিরে জিহু আর জিনজি দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে এটা কিভাবে হলো। ইউহান তো সেদিন তারই সাথে ছিল, সে ছাদে তো দূরের কথা, স্কুলেই ছিল না। তো এর মধ্যে পুরো ক্লাসে খবর ছড়িয়ে পড়ে যে ইউহানকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এদিকে ইউহানও আসলে বুঝে গিয়েছিল এই কিচেনটা তার নয়, বরং ইয়ংজুর। আসলে সে এটা প্রথমেই বুঝে গিয়েছিল, কিন্তু তবু সে মিথ্যা বলেছিল।
ক্লাস শেষ হওয়ার পর কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে ইয়ংজু জানতে পারে ইউহানই নাকি ডিরেক্টরের গাড়ি নষ্ট করেছে আর তাকে ডিরেক্টর টিসি দিয়ে দিচ্ছেন। এসব শুনে ইয়ংজু অবাক হয়ে যায়। এরপর রাতে দেখানো হয় ইউহান যখন নিজের বাড়ির কাছে আসে তখন হঠাৎ ইয়ংজু সেখানে এসে দাঁড়ায়। এরপর সে সরাসরি তাকে জিজ্ঞেস করে কি চেইনটা তো তোর ছিল না, তাহলে তুই কেন বললি এটা তোর? তখন ইউহান শান্তভাবে বলে কারণ আমি জানি কিচেনটা তোর আর এই পুরো ঘটনাটা তুই করেছিস। কিন্তু কেন? একথা শুনে ইয়ংজু আরো রেগে যায়। সে বলে আমার যা ইচ্ছে করেছে তাই করেছি, তুই দূরে থাক। এতটুকু বলে সে চলে যেতে থাকে। কিন্তু ইউহান আবারও তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে বল না, ডিরেক্টর লিনের উপরে তুই এত রেগে আছিস কেন? এই প্রশ্ন শুনে ইয়ংজু নিজের রাগ আর ধরে রাখতে পারে না। সে এক ঝাটকায় ইউহানের কলার চেপে ধরে আর বলে বলেছি না আমার থেকে দূরে থাক, তাছাড়া তুই তো একটা খুনি। এই কথাটা শুনে ইউহানের বুকটা যেন কেঁপে ওঠে, কারণ ইয়ংজু সবসময় তার বন্ধু গিয়ং এর মৃত্যুর জন্য ইউহানকে দায়ী করে আসছে। আর এই কথা বারবার শুনতে শুনতে ইউহান ভিতর থেকে একদম ভেঙে পড়ছিল। এরপর ইয়ংজু বাড়ি ফিরে নিজের বড় ভাইয়ের রুমে যায়। ভাইকে দেখে ওর পুরনো সব স্মৃতি মনে পড়তে শুরু করে। এখানে আমরা জানতে পারি একসময় তার ভাইয়ের ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দুর্ঘটনায় তার পায়ে এতটাই আঘাত লেগেছিল যে সে ঠিকমতো হাঁটতেই পারত না। সেই সময় ডিরেক্টর লিন তার ভাইকে দেখতে এসেছিল। তিনি তখন এমন সহানুভূতি দেখাচ্ছিলেন যেন উনি সবচেয়ে ভালো মানুষ। কিন্তু যখন সত্যি সত্যি সাহায্যের দরকার পড়লো, মানে আর কি টাকার দরকার পড়লো, তখন তিনি 1 টাকারও সাহায্য করলেন না। আর এই কারণে ইউহানের ভাইয়ের স্পোর্টসের ক্যারিয়ার চিরতরে নষ্ট হয়ে যায়। এটাই আসল কারণ কেন ইয়ংজু ডিরেক্টর লিনকে এতটা ঘৃণা করে। তার কাছে অনেক টাকা আছে, তিনি যদি সেদিন একটু সাহায্য করতো তাহলে আজকে তার ভাই সুস্থ থাকতো। তো ইয়ংজু যখন তার ভাইয়ের দিকে এইভাবে তাকিয়েছিল, তার ভাই তখন তাকে জিজ্ঞেস করে কি হইছে, আমার দিকে এরকম ভালোবাসার নজরে তাকায় আসোস কেন, আমি কি তোর বউ নাকি? ইয়ংজু তখন তার মুড পাল্টে বলে ভালোবাসার নজরে তোর দিকে তাকায় থাকবো কেন, আমি তো ঘৃণার নজরে তাকায় আছি। এটা বলে সে হালকা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই ইয়ংজুর ফোনে বিয়লের একটা মেসেজ আসে। বিয়ল লিখেছিল আর একবার আমার সাথে শো অফ করার জন্য দেখা করতে হবে। কিন্তু ইয়ংজু রিপ্লাই দিয়ে জানায় আমি কালই সবার সামনে বিষয়টা স্বীকার করে নিব, আর নয়তো ইউহানকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তো এই মেসেজটা পড়েই বিয়ল একটু টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে ইয়ংজু যদি সত্যিটা সবার সামনে বলে দেয় তাহলে তার পুরো প্ল্যানই ভেঙে যাবে। পরের দিন স্কুলে ইয়ংজু ডিরেক্টরের গাড়িটার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। ঠিক তখনই মিস্টার লি এসে বলে তোমার নিশ্চয়ই খুব অপরাধ বোধ হচ্ছে তাই না? ইয়ংজু তখন শান্তভাবে উত্তর দেয় আমি সব সত্য স্বীকার করে নিব। এটা শুনে মিস্টার লি খুব চিন্তায় পড়ে যায়। তিনি ইয়ংজুকে বোঝানোর চেষ্টা করেন যাতে ইয়ংজু না যায়, কিন্তু ইয়ংজু কারো কথা শুনে না। এরপর অফিসের সামনে পৌঁছে সে হঠাৎ দেখে ক্লাসের ফার্স্ট গার্ল জিসু মিস্টার গুর সামনে দাঁড়িয়ে বলছে স্যার ফুলের টপটা ভুল করে আমিই ফেলে দিয়েছিলাম। এটা শোনার পর ইয়ংজু তো পুরাই কনফিউজ হয়ে যায়। তো সে ভিতরে ঢুকতে যাবে এমন সময় বিয়ল এসে তার হাত ধরে তাকে পাশে নিয়ে যায় আর বলে তুমি যা করতে যাচ্ছ সেটা করো না। ইয়ংজু অবাক হয়ে জিজ্ঞেস করে ভুলটা তো আমার, তাহলে জিসু কেন দোষ নিচ্ছে? বিয়ল তখন বলে ও হলো ক্লাস টপার, মিস্টার গু ওকে কখনোই স্কুল থেকে বের করবেন না। ইয়ংজু তখন বলে শুধু এই ফেক বয়ফ্রেন্ডের নাটকটা চালিয়ে যাওয়ার জন্য তুমি অন্য কাউকে দোষ নিতে বাধ্য করলে? বিয়ল বলে আমার কাছে কার্পেন্ট্রি ক্লাবের কম্পিটিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তুমি ক্লাবে যোগ দাও, জিসুও থাকবে সেখানে। ও যেহেতু তোমার জন্য এই কাজটা করেছে তাই তুমি সুযোগ পেলে তার সাহায্য করে দিও। ইয়ংজু তখন রাজি হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে আগের রাতে বিয়ল জিসুর সাথে দেখা করেছিল। সে জিসুকে বলেছিল আমি জানি মিস্টার গু তোমাকে আর তোমার যমজ ভাই জিনকে আলাদা করে সাহায্য করেন, তাই তোমরা সবসময় ভালো রেজাল্টই করো। যদি চুপচাপ ফুলের টবের দোষ নিজের উপর না নাও তাহলে আমি শিক্ষা মন্ত্রণালয়ে সব প্রমাণ দিয়ে দিব। তো এই হুমকি পেয়ে জিসু ভয় পেয়ে যায়, শেষ পর্যন্ত বাধ্য হয়ে দোষ নিজের উপর নিয়ে নেয়। এরপর মিস্টার গু ঘটনাটা ডিরেক্টর লিনকে জানান। ডিরেক্টর লিনও প্রথমে অবাক হন, কিন্তু পরে ব্যাপারটা আর না বাড়িয়ে গাড়িটা সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। এদিকে দেখা যায় অনেকদিন পর ইয়ন বি স্কুলে এসেছে। সবাই তখন তাকে তার অ্যাক্টিং ট্রেনিং নিয়ে প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কাউকে কোনো কিছু না বললে সবাই মনে করে নিশ্চয়ই রিজেক্ট হয়ে ফিরে এসেছে, যেটা অবশ্য সত্যও ছিল। এই বিষয় নিয়ে ক্লাসের অনেকেই হাসাহাসি করে। তখন জিহো ইউনবির সামনে এসে তাকে নিয়ে যায়। এর পরের দিনে কার্পেন্ট্রি ক্লাসের প্রথম সেশন দেখা যায়। একটু পর ইয়ংজু সেখানে আসে আর বলে সে ওই ক্লাসে জয়েন হতে চায়। মিস্টার লি তো একে দেখে একদম অবাক হয়ে যান। পরদিন আর্কিটেকচার ডিপার্টমেন্টের সব স্টুডেন্টকে সাইট ভিজিটের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একটা পান্ডাকে দেখে সব স্টুডেন্টরা অনেক এক্সাইটেড হয়ে যায়। বিয়ল বুঝে ফেলে এটা আসলে হিউনবি, কিন্তু সে কাউকে কোনো কিছু বলে না। স্টুডেন্টরা যখন পান্ডাকে নিয়ে ছবি তুলছিল
তখন টানা হেঁচড়ার মধ্যে তার কস্টিউমের মাথাটা খুলে যায়। ব্যাস এক মুহূর্তের মধ্যেই সবাই দেখে ফেলে পান্ডার ভিতরে অ্যাকচুয়ালি হিউনবি। এই দৃশ্য দেখে সবাই একদম অবাক হয়ে যায়। মিস রিনো এটা দেখে খুব চিন্তায় পড়ে যান, আর বিউলও পুরো ঘটনাটা দেখছিল। মানে এখানে বিশাল একটা সিন ক্রিয়েট হয়ে যায়। সবার সামনে হিউনবি অনেক অপমানিত হয়। পরদিন সে স্কুলে গেলে তাকে নিয়ে প্রচন্ড বুলি হতে থাকে। করিডোর দিয়ে হাঁটলেও কেউ না কেউ ফিসফিস করে, কেউ আবার সরাসরি তাকে বলে। ক্লাসেও একই অবস্থা। সবাই বলতে থাকে আগে তো কত বড় বড় কথা বলতো, এখন দেখো আসল সত্যিটা বের হয়ে গেছে। এসব কথা শুনে হিউনবির খুব খারাপ লাগছিল, কিন্তু এবার আর সে তর্কে জড়ায় না। যতটা পারা যায় শান্তভাবে সহ্য করার চেষ্টা করে। এরপর আর্কিটেকচার ডিজাইনের ক্লাস শুরু হয়। স্যার সবাইকে নিজের নিজের ডিজাইন প্রেজেন্ট করতে বলেন, আর বাকি স্টুডেন্টদের কাজ ছিল যে প্রেজেন্ট করবে তার ডিজাইনের ভালো মন্দ দিকগুলো বের করা। প্রথমে জিহু নিজের প্রেজেন্টেশন দেয়, তারপর ডাকা হয় হিউনবিকে, আর সেই ডিজাইন বিচার করার জন্য ডাকা হয় বিওলকে। তো বিওল এসে একে একে হিউনবির ডিজাইনের ভুলগুলো দেখিয়ে দিতে শুরু করে, কোথায় কি প্রবলেম আছে, কিভাবে আরো বেটার করা যেত এইসব। এতে হিউনবির রাগ একেবারে চরমে উঠে যায়। সে মনে মনে ঠিক করে বিওলের ডিজাইন এলে সেও তাকে ছেড়ে কথা বলবে না। তখন বিউলের ডিজাইন দেখানোর সময় আসে। হিউনবি দাঁড়িয়ে বলে এটা বিউলের অনাথ আশ্রম, এখানে ও থাকে, আর এই বাকি রুমগুলো অন্য বাচ্চাদের। এই কথা শুনে পুরো ক্লাস একদম চুপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ জানতোই না বিউল একজন এতিম আর সে অনাথ আশ্রমে থাকে। আসলে বিউল এটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এটা শুধু হিউনবি জানতো, কারণ হিউনবি বিউলের বেস্ট ফ্রেন্ড ছিল এক সময়, কিন্তু এখন সে পুরো ক্লাসকে বলে দিয়েছে। কিন্তু বিউলও নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ এটা সত্য, এটা আমারই রুম, আর এই অনাথ আশ্রমের ডিজাইন আমি নিজেই করেছি। তারপর হিউনবির দিকে তাকিয়ে বলে তবে একটা জিনিস তুমি ভুল বলেছ, আমার কোনো নির্দিষ্ট রুম নেই। আমি চাইলে যে কোনো রুমে থাকতে পারি, কারণ আমি ওখানকার সবচেয়ে বড়, তাই ছোটদের দেখাশোনার জন্য যেখানে দরকার সেখানেই থাকি। বিউলের কথা শুনে পুরো ক্লাস আরো অবাক হয়ে যায়। ইয়ংজো চুপচাপ শুনছিল। এই প্রথম ওর মনে বিউলের জন্য সত্যিই খারাপ লাগে। তো তখন ক্লাসের কয়েকজন স্টুডেন্ট হিউনবিকেই দোষ দিতে শুরু করে। তারা বলে বিউলকে আমরা হয়তো খুব একটা পছন্দ করি না, কিন্তু তোরা তো আগে ভালো বন্ধু ছিলি, তাহলে ওর অনাথ আশ্রমে থাকার বিষয়টা সবার সামনে বলার কি দরকার ছিল? এইসব বলে তুই আসলে ওকে কষ্টই দিতে চেয়েছিলি। এইসব কথা হিউনবির আর সহ্য হচ্ছিল না। সে উঠে ক্লাস থেকে বেরিয়ে যায়। জিহো তখন তার পেছনে পেছনে যায়। বাইরে গিয়ে অনেকবার থামানোর চেষ্টা করে তাকে, কিন্তু হিউনবি থামে না। উল্টো জিহোকে দুই চারটা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবার ক্লাস শুরু হলে জিন এবার হিউনবিকে নিয়ে মজা করতে শুরু করে, কিন্তু তখন তার বোন জিসু তাকে আটকে দেয়। হঠাৎই তখন বিউলের ফোনে মেসেজ আসে। হিউনবির মা মেসেজ দিয়েছিল। আসলে তিনি খুব চিন্তায় ছিলেন, কারণ হিউনবি ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল আর ফোনও বন্ধ ছিল। বিউল তখন দ্রুত একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায়। সেখানে মেরিগো রাউন্ডের একটা বগির ভেতরে হিউনবি একা বসেছিল। বিউলও গিয়ে ওর পাশে বসে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে বোঝা যায় কয়েক বছর আগে হিউনবি আর বিউল খুব ভালো বন্ধু ছিল, আর তারা প্রায় এই রাইডে অনেক সময় কাটাতো। বর্তমানে ফিরে আসতেই হিউনবি রেগে গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো? আজ যা যা হয়েছে সব তোমার জন্য। এখন পুরো ক্লাস আমাকে ভুল বুঝছে। বিউল তখন শান্তভাবে তাকে বোঝায় দেখো আমাদের সবারই কিছু না কিছু সিক্রেট কথা থাকে, কিন্তু সেগুলো থেকে সারা জীবন পালিয়ে থাকা যায় না। তারপর একটু হেসে বলে বরং আমার মনে হয় তুমি সবার সামনে আমার সত্যিটা বলে ভালোই করেছো। এখন আমার আর কোনো সিক্রেট নেই, তাই আমার মনে হচ্ছে বুকের উপর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। এই কথাগুলো শুনে হিউনবির চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে নিজের সব অনুভূতির কথা বলে। শেষে বিউলের কাছে মন থেকে ক্ষমাও চেয়ে নেয়। পরের সিনে দেখা যায় ইউনবি আর বিউল আবার একসাথে বসে খাবার খাচ্ছে। এটা দেখে জিনজির এক বন্ধু অবাক হয়ে বলে কাল পর্যন্ত তোরা দুজন একে অপরের সাথে ঝগড়া করছিল, আর আজকে আবার ফ্রেন্ড হয়ে গিয়েছে। তবে জিনজির এই দৃশ্য দেখে ভালোই লাগে, যে যাক ভালোই হয়েছে এরা দুজন ফ্রেন্ড হয়ে গেছে। আবার এর পরের সিনে দেখা যায় জিসুর ভাই মানে জিন চুপি চুপি ডিরেক্টর লিনের অফিসে ঢুকে কি যেন খুঁজছিল। ঠিক তখনই ডিরেক্টর লিন অফিসে ঢুকে পড়েন। তবে অবাক করার মতো ব্যাপার হলো উনি জিনকে একটু বকা দেন না, বরং এখানে আমরা জানতে পারি ডিরেক্টর লিন আসলে সম্পর্কে জিনের আন্টি হন। আর এটাই সেই আসল কারণ কেন উনি সবসময় জিন আর তার বোন জিসু মানে এই টুইন ভাই বোনদেরকে এত বেশি সুবিধা দেন। ডিরেক্টর লিন হেসে বলেন আমি জানি তুমি কি খুঁজছো, তোমার জিনিসটা দ্বিতীয় ড্রয়ারে আছে।
এটা শুনে জিন একদম খুশি হয়ে যায়। তারপর আন্টি ভাগ্নে দুজন মিলে হাসি ঠাট্টা করতে থাকে। ওদিকে আবার দেখা যায় বিয়ল নিজের অনাথ আশ্রমে ফিরে নিজের রুমে একটা পুরনো ছবি দেখতে পায়। দেখানো হয় 2 মাস আগে ইয়ংজু কোনো একটা কাজের জন্য অনাথ আশ্রমে গিয়েছিল। সেখানে আশ্রমের ছোট ছোট বাচ্চারা ইয়ংজুকে ঘিরে ধরে খেলতে শুরু করে। ইয়ংজু ওদের সাথে সুন্দরভাবে মিশে যায়। বাচ্চারা ওকে খুব পছন্দ করে ফেলেছিল। সেদিনই বিয়ল প্রথমবার ইয়ংজুকে দেখেছিল। আর সত্যি বলতে ওই দিন থেকে বিয়লের ইয়ংজুকে ভালো লাগতে শুরু করে। মানে একদম ওয়ান সাইডেড ক্রাশ বলা যায়। তবে মজার ব্যাপার হলো ইয়ংজু তখন একবারও বিয়লকে দেখেনি। পরে সবাই মিলে একটা গ্রুপ ছবিও তুলেছিল, আর সেই ছবিটাই এখন বিয়ল দেখছিল। ওইদিকে আবার দেখা যায় জিহো ইউহানকে জিজ্ঞেস করছে, তুই কি এখনো জিনজিকে পছন্দ করস ছোটবেলার মতো? ইউহান একদম সরাসরি উত্তর দেয়, না তেমন কোনো কিছু না। এই নিয়ে তাদের মধ্যে আরো কিছু কথা হয়, কিন্তু এরা জানতো না পাশ থেকে জিনজি তাদের এই সব কথা শুনে ফেলেছিল। কথাগুলো শুনে জিনজির ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। সেই সময় জিহো একবার ইউহানকে একই প্রশ্ন করেছিল, আর তখনও ইউহান বলেছিল সে জিনজিকে পছন্দ করে না। সে উত্তর শুনে ছোট্ট জিনজি এত কেঁদেছিল যে পরে রাগের মাথায় সবার সামনে সে ইউহানকে মাইরও দিছিল। আর ইউহান তো প্রচুর কাঁদছে, যদিও পরে নিজের এই কাজের জন্য সে খুব অনুতপ্ত ফিল করছিল। বর্তমানে ফিরে এসে জিনজি মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। সেদিন রাতেই সে বাড়ি থেকে বেরিয়ে সোজা ইউহানের বাড়ির সামনে চলে আসে। ইউহান বাইরে বের হতেই জিনজি বলে, তোমার সাথে একটা কাজ আছে। ইউহান তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কাজ, আর সেটা কি এত জরুরি যে এখনই করতে হবে? জিনজি একটু দেরি না করে বলে, হ্যাঁ এখনই করতে হবে। আর তারপর বার্গার শপে হওয়া কিসের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, ওই জিনিসটা আমি আবার ট্রাই করতে চাই। এই কথা শুনে ইউহান একেবারে জমে যায়। ইউহানের চোখ বড় বড় হয়ে যায়, কারণ ওর তো মনে হচ্ছে জিনজি এখন সত্যি ওকে আবার কিস করতে চাইছে। এই কথা ইউহান এতটাই শক খায় যে কয়েক সেকেন্ড কি বলবে কিছুই বুঝতে পারে না। তো তোমাদের কি মনে হয় ইউহান এখন কি বলতে পারে? সেটা দেখবো আমরা নেক্সট পার্টে। এখানে এই ড্রামাটার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়, আর নেক্সট পার্টের লিংক তোমরা আমার কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আই হোপ গাইস তোমাদের কাছে এই ড্রামাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পার্ট 2 তে। বাই বাই।